আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সরকারের আহ, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ইতিপূর্বে হয়েছে, বর্তমানে হচ্ছে। তো অনেকে ওনার দেখা যাচ্ছে যে পুরনো কোনো ছবি বা অনেক কিছু দিয়েই দেখাচ্ছে যে উনি সুদখোর, হ্যাঁ, উনি অন্যান্য বিষয়ে আরও লোভী, ক্ষমতা লোভী। এমনকি এই ধরনের প্রোপাগান্ডা দেখা যাচ্ছে যে উনি শেখ হাসিনা সরকারকে সেই সময় নাকি প্রস্তাব করছিলেন যে আপনাকে আমি এতগুলো বা এই পরিমাণ টাকা বা এগুলো দিয়ে দেবো, আমাকে কিছুদিনের জন্য সরকারি দায়িত্ব ছেড়ে দেন, আমি চালাবো। তো পাগলেও যেসব কথা বলতে পারে না, আসলে এই ধরনের প্রোপাগান্ডা চলতেছে। আমি ওনাকে নিয়ে অন্য কোনো বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না, আমি একটা পরিস্থিতি নিয়ে দেখলাম যে দেশের বর্তমান সব মিলে যে অবস্থা, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো নিয়ে কী ভাবতে পারে, কোন পর্যায়ে যেতে পারে। নাম্বার ওয়ান, হিন্দুদের মন্দির ভাঙা বা তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। সংখ্যালঘু বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বা অত্যাচার। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি যে এলাকা থেকেই দেখবেন ভিডিওটা, আচ্ছা বলেন তো, আপনার আশপাশে কোনো মন্দির ভাঙা হয়েছে বা কোনো হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি কি স্বচক্ষে দেখছেন? এরকম প্রমাণ কয়েকটা যদি কেউ দেখে থাকেন দেবেন। আমি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে বলতেছি। আমার জানা মতে আমাদের আশপাশে এমন একটি জায়গাও পাইনি যেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটে গেছে। তাহলে এই ঘটনাগুলো, প্রোপাগান্ডাগুলো চলতেছে কেমনি? আমরা একটা গল্প শুনছিলাম ছোটবেলায় যে কাকে কান নিয়ে গেছে, কান না দেখে আমরা কাকের পিছনে দৌড়, হ্যাঁ, কাকের কাছ থেকে কান ছিনিয়ে নিতে হবে, এরকম একটা বিষয়। তো আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের আশেপাশে অনেক হিন্দু আছে, হ্যাঁ। আমার হাই স্কুল লাইফে, কলেজ লাইফে, এমনকি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, সেখানেও হিন্দু অনেক বন্ধু ছিল। তাদের সঙ্গে ওঠা বসা খাওয়া বন্ধুত্ব। আমি এখন যেখানে কাজ করি, আমি কম্পিউটার টাইপিংয়ের কাজ করি এক জায়গাতে, একটা রেজিস্ট্রি অফিসে। তো ওখানেও হিন্দু স্টাফ অনেকে আছে, তাদের সঙ্গে আমি এত পরিমাণ ফান মজা করি বা তারা করে, কেউ কখনো বলতেই পারবে না এদের মধ্যে কে হিন্দু কে মুসলমান। এখানে সংখ্যালঘু কীভাবে এই শব্দটা আসে আমি এটা বুঝি না। আসলে তারা তো জন্ম থেকে দেশের নাগরিক, তাদেরকে সংখ্যালঘু বলা কি এটা অপমান করা না? আমি তো মনে করি যে জামাত শিবিরের মতো এটা একটা ট্যাগ মাত্র, ওই ট্যাগকে ইউজ করে তার ফায়দা নিয়ে অনেককে বিভিন্ন শাস্তির আওতায় এনে জেল হাজতে দিয়ে এখানে কিছু অর্জন করা হয়েছে। অতীতে এরকম অনেক ঘটনাই দেখছি, যেমন জঙ্গি 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 ধরো, হ্যাঁ, মুহিব খানের একটা দেখছিলাম যে জঙ্গি ধরো জঙ্গি ধরো জঙ্গি পড়ো জেলে, বাসায় গিয়ে দেখো তোমার জঙ্গি হয়েছে ছেলে। তা আসলে বাস্তবিকতা এগুলো ট্যাগ দেওয়া আর কিচ্ছু না। দেশের আপামর সচেতন জনতা সবই জানে, সবই বোঝে, কিন্তু বলতে পারে না কেন? মানুষের তো সেই বাক স্বাধীনতাই ছিল না। আপনি কিছু বলবেন, আপনাকে কাল নাম দেবে, আপনি শিগগির, আপনি বিএমপি, আপনি জঙ্গি, আপনি মদতদাতা, আপনি উস্কানি দিচ্ছেন। হ্যাঁ, ট্যাগের কোনো অভাব নাই, তাদের কিছু ট্যাগ রেডি করাই আছে। মনে হয় যে আসলে আমরা কম্পিউটারে যখন ডাটাবেজের তথ্য সার্চ করি, হ্যাঁ, তারা কিন্তু বিশেষ একটা অ্যালগোরিদম কোডের মাধ্যমে এগুলো খুঁজে বের করে নিয়ে আসে। আর তাদের মনে হয় যে এরকম চার্ট করে রাখা আছে ট্যাগ, হ্যাঁ, তো ওই লোকটা কথা বলছে, ও আচ্ছা সরকার বিরুদ্ধে, আচ্ছা ঠিক আছে, কী করা যায়, ওই ট্যাগটা লাগাই দেবো না, ওই ট্যাগটা ওনার সঙ্গে যায় মনে হয়। এরকম মনে হয় কোনো কমিটি ছিল যে তাদের কাজেই হবে কোনো একটা ট্যাগ লাগিয়ে দিয়ে হ্যাঁ ওকে চালাই দেবো। আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার বয়স যেটা 27 বা 28 এরকম চলে, হ্যাঁ, 96 আমার জন্ম। আমার বয়সে তো আমি বিএমপি সরকারের কোনো শাসন ব্যবস্থা দেখতে পাইনি, তখন আমার যে বয়স ছিল বোঝার অতটা পরিমাণ ক্ষমতা ছিল না। আমি এই সরকারের শাসন দেখেছি, আমি এটা বিচার করতে পারি, এটা আমার বিচার করার ক্ষমতা আছে। যেটা দেখি নেই ওটা এই পর্যন্ত আমি বিচার করতে পারবো না, পড়ে দেখে শুনে এই প্রোপাগান্ডার অবস্থায় কতটুকু বিশ্বাসযোগ্য হবে সেটা একটা ব্যাপার। হ্যাঁ, অনেকের কানেই শোনা যাচ্ছে বা শুনি, অতীত থেকে দেখে আসছি, অনেক প্রমাণও আছে, তারা অনেক কিছু করেছে, ওইটা আপাতত আমরা সরাই রাখলাম। এই কারণে আমরা যা দেখেছি এইটা আগে বিচার করি। আপামর ছাত্র জনতা যেটা করেছে, হ্যাঁ, তো এইটা নিয়ে যারা সন্তুষ্ট নয়, এক্সাম্পল, এক মহিলা বলেছিল যে সন্তান জন্ম দেওয়ার থেকে এই জন্ম নিবন্ধন করাটাই আমার তার চেয়ে বেশি কষ্টকর হয়ে গেছে। এই শব্দটার বিচার যে করতে পারে না, আমি তো জানি যে সে সুস্থ মস্তিষ্কের লোক না, কোনোভাবেই না, বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবে না। তো বাংলাদেশের একদম নিম্ন স্তর থেকে, গ্রাম অঞ্চল, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম ঢাকা কেন্দ্রীয় স্থান পর্যন্ত যদি আমরা দেখি,
আছে এমন কোনো সেক্টর কেউ বলতে পারবেন এমন কোনো বাপের বেটা আছে বাংলাদেশে যে জায়গাটাতে দুর্নীতি আক্রান্ত হয় নাই? এই জায়গাতে ঠিক আছে, এই জায়গাটা 100% খাটিয়ে যে কাজ হচ্ছে, আছেন কেউ এমন কোনো বাপের বেটা দেখাইতে পারবেন যে এই জায়গাটা 100% ঠিক আছে? চ্যালেঞ্জ করলাম, আছেন কেউ? তো এটা তো পরিবর্তন হওয়া আবশ্যক ছিল। এই পরিবর্তন কেন আপনি মেনে নিতে পারতেছেন না? আপনার দলের আদর্শের বাইরে এই যে আওয়ামী লীগ বলতেছেন, আচ্ছা আমি বলতেছি বঙ্গবন্ধু, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান জাতির পিতা আমি বলতে যাব না। কেন বলতে যাব না? আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি। আমি মুসলিম, আমাকে মরতে হবে, স্রষ্টার সামনে যেতে হবে। আমাদের বাঙালি জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম, অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন। আমি তাকে মন থেকে ভালোবাসি। তার যখন বক্তব্য শুনি এখনও আমার গায়ের লোম শিউরে ওঠে। এখনও আমি নিশ্চুপ হয়ে যাই, নতুন করে জোশ ফিরে পাই যে আবার যুদ্ধ হলে আমি যুদ্ধে যাব। হ্যাঁ, তার বক্তব্য শুনে এই পর্যায়ে একটা মনে ভালোবাসা জমে আসে। এই যে রিসেন্টলি মূর্তি ভাঙা নিয়ে এত কেলেঙ্কারি করতেছেন, আপনারা কি জানেন জেনে শুনে এগুলো বলতেছেন, না এমনি আন্দাজি শুধু মনুষ্যকে দলকে একটা জায়গাতে আনার জন্য বলতেছেন? মূর্তি সম্পর্কে ধারণা আছে মুসলিমদের যারা এগুলো নিয়ে মন্তব্য করতেছে? নাম্বার ওয়ান বলি, ধরলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব আছে, কেউ প্রমাণ করতে পারবে যে মোহাম্মদ ব্যতীত আর কেউ আছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি। তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি যদি আপনি বাসায় বানান, আপনি যদি বলেন যে আমি রাসূল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি, হ্যাঁ, আমি কি মানবো? আবামত জনতা বলবে আপনি তো পাগল, মেন্টাল। আপনি শেখ মুজিবকে ভালোবাসেন, ভালো কথা, তার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছেন কখনো? বলছেন যে আল্লাহ এই লোকটাকে জান্নাত কথায় কথা আসে, অনেক কথা চলে আসবে। তো আমি তো বললাম যে চ্যালেঞ্জ করলাম, এমন কেউ আছেন যে বাংলাদেশের একদম গ্রাম থেকে শুরু করে শহরে পর্যায়ে পর্যন্ত, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখাবেন যে এমন কোনো সেক্টর আছে যেখানে দুর্নীতি হচ্ছে না? তো জেনে শুনে আসলে এটা পরিবর্তন হওয়া উচিত ছিল। বাংলাদেশ সরকার, হ্যাঁ, যদি সেই সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখতো, অন্য যে কোথাও যে যাক না কেন, আমি হয়তো বা ওই দলটার জন্য সামনে দাঁড় হইতাম। হ্যাঁ, আমি দাঁড় হইতাম। আমি কোনো দল করি না, আমি না বিএনপি জামাত কোনো দল করি না। কেন করি না? আমি দেখি যে দলের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, সুস্থ মস্তিষ্কে নিয়ে ওখানে যাওয়া সম্ভব না। ওখানে যাওয়া মানে আপনার হৃদয়ে তাকওয়া আত্মার সঙ্গে যুদ্ধ করা, নিজেকে নষ্ট করে ফেলা, এরকম একটা জায়গা। তো এখানে যেটা ঘটতেছে বিষয়টা, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে পরিমাণ টাকা আমরা বাহিরে দিয়ে দিছি, হ্যাঁ, পাচার করে ফেলছি। আসলে এই টাকার পরিমাণটা, আচ্ছা এতে বাদ দেন, আপনি একটু নিজে ক্যালকুলেটর ধরে হিসেব করেন তো এই সরকারের আমলে পাচারকৃত টাকার পরিমাণ। দেখেন তো আপনি কয়টা পদ্মা সেতু বানাইতে পারেন, মেট্রো রেল বানাইতে পারেন। দেখেন আপনার এলিভেটেড এক্সপ্রেস, স্যাটেলাইট কতটা হয়। ও স্যাটেলাইট একটা সুন্দর কথা মনে পড়লো। তো আমার সৌভাগ্য হয়েছিল এমন এক লোকের সাথে সাক্ষাৎ করার, এটা মিথ্যা না, আমি সত্য প্রমাণ করে দিতে পারবো। সত্য সবাই জানে, কেউ বিশ্বাস করলে করুক, না করলে নাই, সূর্য পূর্ব দিকে ওঠে। তো আমাদের পীরগঞ্জ থানারই এক লোক বাইরের স্টে থেকে এই আসলে মহাকাশ বা এই রিলেটেড কোনো গবেষণা কেন্দ্রের সাথে জড়িত ছিল, কাজ করতো, উনি ইঞ্জিনিয়ার একজন লোক। তো যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি দেখাবো, তবে চ্যালেঞ্জের শর্ত হচ্ছে আমি দেখাইতে না পারলে আমি একটা অ্যামাউন্ট দেবো বা আমি শাস্তি নেব। যদি চ্যালেঞ্জে হেরে যান আপনাকে শাস্তি নিতে হবে। তো কোনো কারণে ওনার জমির কাগজপত্র নিয়ে সমস্যা, সাক্ষাৎ হলো তার সঙ্গে। তো ওনাকে আমার বস জিজ্ঞেস করলো যে ভাই আপনি তো বাহিরে ছিলেন, তো দেশে আসলেন কি মানে বয়সের জন্য স্থায়ীভাবে চলে আসছেন, আর যাবেন না? তো উনি তাৎক্ষণিক উত্তর দিল যে আসলে যাব না, আসছি আসলে বয়সের জন্য না, অন্য একটা কাজে আসছিলাম, অন্য একটা বিষয় নিয়ে। সেটা তো অনেক দুঃখের কথা, কি বলবো। তো শুনে আমার একটু আগ্রহ হলো যে আসলে কি কি এমন দুঃখের কথা, বিদেশ থেকে দেশে চলে আসছে, এই দুঃখটার কারণটা কি। তো আমি একটু চুপ ছিলাম যে দেখি তাদের মধ্যে কথা হচ্ছে, সিনিয়র পার্সন কি বলে শেষ পর্যন্ত। তো উনি আসলে কষ্টের কথা মানুষ অন্যের কাছে বলতেই ভালোবাসে, কারণ আমরা মানুষ মাত্রই সামাজিক জীব। নিজের কষ্টের কথাটা অন্যের কাছে বলে নিজেকে অনেকটা হালকা করে নিই। তো উনি বলা শুরু করলো যে আমি ওখানে চাকরি করছিলাম, আমাকে অফার করা হলো যে আপনি তো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমাদের দেশে এই ধরনের উন্নয়নের কাজ হচ্ছে, তো আপনি দেশে চলে আসেন, আমাদের দেশের উন্নয়নে অংশ নেন, এটা গর্ব হয় আমাদের যে আমাদের দেশীয় লোকদের আমরা এই কাজগুলো করতে পারছি অনেকটা। তো উনি নিজে অনেকটা প্রাউড ফিল করে, হ্যাঁ, অনেকটা আমরা যেটা আর কি মনে করি যা একটা গর্ববোধ হয়, নিজের মধ্যে একটা প্রশান্তি চলে আসে কিছু করতে পারলো। তো এই চেতনা থেকে কী করলো, উনি দেশে চলে আসলো, বিদেশে একদম বাই বাই টাটা বলে দেশে চলে আসলো। প্রজেক্ট কী চলতেছে আপনার, স্যাটেলাইটের প্রজেক্ট, হ্যাঁ, মহাকাশে। ওই যে তুলে রাখছেন, এখনও তো আমরা কোনো উপকার বুঝতে পারতেছি না, কই। আচ্ছা, আর ওনাকে যে কাজের সাথে জড়িত করা হয়েছে, উনি ইঞ্জিনিয়ার, ধরে নেন এই ফোনটা আমি সেট আপ করবো, এটা তৈরি করবো, ম্যাক করবো, এটা মেড ইন করবো। তো
এখানে যে ক্যামেরাটা ইউজ হবে, ধরে নেন এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে ভালো, যেটা কোয়ালিটির, যেটা দেওয়ার কথা বা প্রয়োজন ন্যূনতম পক্ষে, ক্যামেরাটার দাম হচ্ছে 500 টাকা। তো কী করতেছে যে আমি প্রেসক্রাইব করে দিলাম যে আপনি এগুলো নিয়ে আসেন, আমি লিখে দিলাম এটা নিয়ে আসেন, একটা স্লিপ করে দিলাম, এগুলো লাগবে, আমি একটা চাহিদা দিলাম, ধরে নেন বাজেটের উপরেই যেটা আছে। তো দেখা গেল এটাতে যেটা লাগার কথা এটার দাম হচ্ছে 500 টাকা ধরে নিলাম। তো যেটা নিয়ে এসছে লাগাইতে ওটার দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ, দুইটা দিয়েই কাজ হবে। সমস্যা হচ্ছে একটা উন্নয়ন টেকসই এবং মজবুত স্থায়ী, আর একটা উন্নয়ন চলবে, কখন থেকে যাবে কেউ জানে না, অন টাইম। তো অনেকটা চাইনিজ প্রোডাক্টের মতো, আমাদের আবার ভালো প্রোডাক্টও আছে, এটা আসলে টাকার উপর তৈরি করতে হবে। তো উনি যখন বলছে যে আসলে এই পার্টসটা এটার জন্য না, তখন ওনাকে উত্তর কী দেওয়া হয়েছে জানেন? যে আপনাকে তো পার্টস লাগানোর জন্য আনা হয়েছে, এটার প্রাইস কত ভালো কিনা এটা দেখার জন্য না। তো এটা একটা দেখেন, যারা আসলে মানুষকে বিচার কী দিয়ে করা হবে? ধর্ম দিয়ে না, তার কর্ম দিয়ে, তার দিল আর তাকওয়া, তার ন্যায়বোধ, মনুষ্যত্ব, এটা হলো মূল বিষয়। এই যে আপনারা যে সংখ্যালঘু ধর্ম নিয়ে মারামারি করতেছেন, মূল কথা হচ্ছে আপনাকে আগে মানুষ হতে হবে, ধর্ম তারপরে আসবে আপনার কাছে। আপনি যদি মানুষ না হতে পারেন, আপনার ধারের কাছেও ধর্ম আসতে পারবে না। ধর্ম একটা ধৃত ধারণ করা জিনিস। হ্যাঁ, মানুষ হলে ধর্মকে ধারণ করতে পারবেন, না হলে পারবেন না। ওই গরু ছাগলের কিন্তু কোনো ধর্ম নাই, বলে না যে হেমানচিজ এর কোনো ধর্ম নাই রে, গ্রামে অনেক কিন্তু বলে থাকে। তো ওনার বিবেকে বাঁচছে যে আসলে আমি বললাম যে এটা এই প্রোডাক্টটা এটা করার জন্য লাগাতে হবে, এটা এই প্রাইস হবে, ওরা বললো যে আপনাকে লাগানোর জন্য আনা হয়েছে, প্রাইস ফিক্স বা এটা দেখার জন্য আনা হয়নি। তো উনি আসলে ওনার বিষয়টা বেঁধে গেছে যে না, এ ধরনের চুরি বা বাটপারি এগুলোর মধ্যে আমি থাকতেছি না। হ্যাঁ, এটা একটা জাতিকে ধোয়া দেওয়া। উনি ওখান থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসছে। তো এখন গ্রামেই আছে, যাক, সেলুট করি এই ধরনের লোককে। গ্রামের দেশে আমাদের অনেক এরকম লোক আছে। কয়জন আছে? শতকরা 2 জন 4 জন খুঁজে পাবেন। এ দেশ কি পরিবর্তন হবে? এই পরিমাণ যদি অর্থ পাচার হয়, দুর্নীতি হয়। জন্ম নিবন্ধন করতে গেছিলেন কেউ কখনো? সংশোধন করতে গেছিলেন? গিয়ে দেখছেন? আইডি কার্ড সংশোধন করতে গেছিলেন? আইডি কার্ড নতুন করতে গেছিলেন কেউ? এত ডিজিটালের গান গাচ্ছেন, ডিজিটাল কারে বলে? নেট বন্ধ করে 12 দিন রাখা ডিজিটাল হয়। এই সুবিধা পাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে এখন একটা জিনিস, উদাহরণ, এই যে উন্নয়নের গান নিয়ে একটা কথা বলি, কথা তো অনেক কথা চলে আসে, দীর্ঘদিন কথা বলতে, অনেক কথা বলতে চাই কিন্তু বলা হয় না। ছোটো মস্তিষ্কে ছোটো ধ্যান ধারণায় জ্ঞানে বলা যায় না। তারপরে যেটা চোখের সামনে দেখতেছি এটা তো বলতে হবে। আচ্ছা, এই যে আমরা যে সুবিধা ভোগ করতেছি, এই উন্নয়ন সে উন্নয়ন, রাস্তা হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, সব কিছু হচ্ছে, সব মানে নিলাম, হ্যাঁ হচ্ছে, আমি এক কথা বলছি, হ্যাঁ এগুলো উন্নতি হচ্ছে, এটা বাহবা দেওয়ার যোগ্য। তো এখানে একটা বিষয়, আপনি যে দেখতেছেন, আপনি যদি মনে করেন যে এগুলো অস্বীকার করা হচ্ছে, আপনি আপনার সংসারটা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন, পাওয়ার অফ অ্যাটর্নি করে দেবেন? আমি একটা কথা দিলাম, আপনার 2 তলা বিল্ডিং থাকলে, আপনার সম্পূর্ণ সম্পদ আমার নামে করে দিলে, আমি আগামী 4 বছরের মধ্যে 10 তলা বিল্ডিং করে দেবো আপনাকে। আপনার একটা গাড়ি থাকলে আমি 2টা গাড়ি করে দেবো। কেমনি হবে দেখেন? একটা সুস্থ মস্তিষ্কে ভাবেন, ভাবার পরে উত্তর দেবেন। আর আমাদের দেশের তো মানুষের অবস্থা কী হয়েছে, যা কিছু দেখবে বকা দেবে, এ বলবে সে বলবে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিবে। মেইন সমস্যাটা কোথায় জানেন? শিক্ষায়। ও আরও একটা সুন্দর কথা, 2 হাতে কিনা ঝুলিয়েছিল বঙ্গভবনে, সবাই দেখছি, জাতি দেখছে। এটা আসলে কি জানেন? এটা জাতির লজ্জা। লজ্জা আসলে ওই ছেলেটার জন্য আমি করতেছি না, ও করছে বলে বলতেছি না। আপনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, আর ওই শিক্ষা নিয়েই সে এটা হাতে নেওয়ার মতো তার মনের মধ্যে চলে আসছে। একটু ভয় আসে নাই, লজ্জা আসে নাই, মাতৃত্ববোধে শ্রদ্ধা আসে নাই। অনেকে না বলতেছেন যে ও এই মেধাবী স্টুডেন্টরা দেশ পরিবর্তন করবে। আর এই স্টুডেন্টরা ধ্বংস করলো কি? মোবাইল ফোন হাতে দিয়ে পরীক্ষা। জানেন না? কেউ জানেন না যে পরীক্ষার হলে এমসিকিউ নকল দেওয়া হয়? এটা জানেন না? বলছেন কেউ? কোনোদিন বলছেন? বাবারা তো টেনশনে থাকে, মারা তো টেনশনে থাকে, এমসিকিউ দিতে হবে বাচ্চাদের। টিচাররা তো টেনশনে থাকে, যদি ফেল করে পরীক্ষা, যদি স্টুডেন্টের পাশের হাত ঠিক না থাকে, আমাদের স্যালারি আসবে না, বেতন আটকে যাবে। জাতি তো আপনারা ধ্বংস করতেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন। বই খুলে দেখছিলেন? 6, 7, 8, 9, 10-এর বই খুলে দেখছিলেন? বইগুলোতে কী করা হয়েছে? নৈতিকতা শিক্ষা আছে। ওরা এটা যে ধরেছিল আর নিচেরটা যে ধরে নটকায়নি, এটা তো অনেক কিছু। এটাও তো একটা মানুষের দীর্ঘদিনের ক্ষোভ। আসলে সব কিছুতে ঘুণে ধরছে। ঘুণে ধরেন এমন কোন সেক্টর আছে দেখাবেন? বের করে দেখান, বলেন এই জায়গাটাতে ঘুণে ধরেননি। মেইন সমস্যাটা হয়ে গেছে কি জানেন? এই যে ক্যান্সার আক্রান্ত দেশ, এত উন্নয়ন দেখে আমাদের লাভটা কী? আপনি তো ক্যান্সারের রুগী, আপনি ফর্সা হচ্ছেন, চুল ফুরফুরা সুন্দর হচ্ছে, আপনার চোখগুলো সুন্দর হচ্ছে, আপনি স্বাস্থ্যবান হচ্ছেন। আরে বাবা, আপনি তো ক্যান্সারের রুগী, এই স্বাস্থ্য দেখে আপনার কাজ নাই।
ক্যান্সার ঠিক করেন, আপনার চুল পড়ে গেলেও বাঁচবেন। কত টাক মাথা বেঁচে আছে যুগ যুগ ধরে, আর আপনার ওই ক্যান্সার নিয়ে ওই চুল দেখে লাভ নেই, ঠিক আছে? আরও অনেক বিষয় চলে আসে সামনে। তো এই যে অনেক কথা আসতেছে, আসলে সব আউলিয়ে যাবে, কারণ এত বিষয়ে কথা বলা যাবে যেটা হয়তো বা এরকম একটানা 5, 7, 10 দিন বলেও শেষ হবে না। আমরা কি চাইছি? আপনি দেশ থেকে চলে যান, সরকার পলাই যাক, দলপতন হোক, রাজনীতি নিয়ে আমরা কোনো চিন্তাই করি নাই। আমরা শুধু এইটা চাচ্ছি যে এই অন্যায়টা হচ্ছে আমরা কেন বলতে পারি না, ও ঘুষটা খাচ্ছে আমরা কেন বলতে পারি না। বললে আমাদের ট্যাগ দেওয়া হয়, আমরা জামাত, আমরা শিবির, হ্যাঁ, আমরা অমুক, আমরা আমরা সে, আমরা জঙ্গিবাদ, অমুক দল করে বিএনপি, যা মানে যেটা ওই যে বললাম যে লিস্ট করে রাখছে, লিস্ট থেকে একটা ট্যাগ বসাই দাও, ওকে চালান দিয়ে দাও। আয়নাঘর দেখছেন কখনো? শুনছেন? নাম শুনছেন? আয়নাঘর কি দেখেন নাই না? দেখে নেন। দেশ নিয়ে, উন্নয়ন নিয়ে এত কথা বলতেছেন আর আয়নাঘর দেখবেন না? আমার জীবদ্দশায় দেখা এই যে হুজুরগুলো, হ্যাঁ, শাপলা চত্বরের ঘটনা, পুরো ফ্যাক্ট, পুরো বানোয়াট। ওখানকার যিনি সাক্ষী তাকে তো মামলা করে জেলে ধরে রাখলেন, তাহলে ফ্যাক্ট না রিয়েল এটা তো বুঝতেই দিলেন না। কি বুঝবো আমরা? কোনো ঘটনাকে যাচাই করব, যার মাধ্যমে যা যাবে সেটাই আমরা প্রতিযোগিতা করছি কার হাত কতটুকু বড়, ঠিক আছে? তো মাপার জন্য কী লাগবে? স্কেল লাগবে। আপনারা স্কেলটাকে সরাই দিচ্ছেন, দিয়ে বলতেছেন যে মাপেন দেখি, আচ্ছা এই অবস্থায় মাপা যাবে না, আপাতত এটা স্থগিত। এটা আপনাদের উন্নয়ন মাপকাঠি, তাই না? এই যে আইডি কার্ড সংশোধনী অফিসগুলোতে যখন যাওয়া হয়তো, এ অফিস সে অফিস, উপরতলা নিচতলা, আপ ডাউন চলছে, হয়রানি, টাকা দিলে সব শেষ। ভূমি উন্নয়ন অধিদপ্তর কি বলবেন? আপনি গেছিলেন জমি রেজিস্ট্রি করতে? কখনো খাজনা দিতে গেছিলেন? আমি বলতেছি, আমি খাজনার আবেদন করছি, খাজনার অনলাইন ফি দেখাইছে কত জানেন? 270 টাকা। বাহ, ভালো, অনলাইনে কিছু নাকি সুযোগটা ছিল। এদিক থেকে আসলে সরকারকে অনেক বিষয়ে ধন্যবাদ দিতেই হবে, যেগুলো চলে আসছিল, কিন্তু নিয়ন্ত্রণ খারাপ। উপর থেকে নিচ পর্যন্ত কমিউনিকেশন না থাকলে আপনি ব্যর্থ, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি ব্যর্থ। যুদ্ধ বিমান খুবই একজন মানে খুবই একটি শক্তিশালী ধরে নিলাম যন্ত্র বা ডিভাইস, যদি পরিচালনায় ভুল হয় সেটা আপনার দেশের জন্য হানিকর। মিসাইল ছুটতেছেন শত্রুপক্ষ, আপনি যদি পরিচালনা করতে ব্যর্থ হন সেটা আপনার জন্য বিস্ফোরক। গ্রেনেড নিক্ষেপ করবেন, খুলছেন, যদি নিক্ষেপ করতে না পারেন আপনি আত্মহত্যা হয়ে যাবেন, আত্মহনন হয়ে যাবেন। তো এরকম ব্যাপারটা সব সাজাইলে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই যে দেখলাম যে 270 টাকা বা সামথিং আসছে খাজনা, হ্যাঁ, ভূমি উন্নয়ন কর, খাজনা তো না, ভূমি উন্নয়ন কর বলা হয়। তো ভালো, খুশি হলাম। আগে কিন্তু এটা অনলাইনে নিজেরাই বিকাশ থেকে দেওয়া যেত। তো তহসিলদারদের হয়তো বা তাদের কমে গেছিলো, হয়তো অনেকে মাইন্ড করবে, সবাই যে খারাপ তা না, অনেকেই ভালো আছে, এটা আসলে মানতেই হবে। প্রত্যেকটা জায়গাতে ভালো মানুষ আছে বিধায় আমাদের দেশটা এখনও এতটুকু পর্যন্ত আছে, তাছাড়া তো সব লুটে চলে যেত। তো পরের দিনে আমি ওইটাতে গিয়ে দেখি আবার ওখানে টাকার পরিমাণ কত হয়ে গেছে জানেন? ভাবেন, 7,000 প্লাস ওইটা, আরেকটা দেখলাম 23,000 প্লাস। দুইটা আবেদন করছি একই অবস্থা। কেমনে কি হলো? তহসিলদারের অধিদপ্তরে এই খাজনার আবেদন চলে গেছে, উনি বিগত এই সাল বকেয়া দেখিয়ে সব লোড করে দিছে, যোগ করে দিয়েছে, ওটা ওনার দায়িত্ব। আচ্ছা, মানলাম যে 23,000 টাকা বা একটা 7,000 টাকা হয়েছে, টাকাটা যদি সরকার পাইতো, এছাড়া যদি কাগজটা বের না হতো, তাহলে ভালো কথা, তাই না? পরে কি হলো যে ঠিক আছে, যেটা 23,000 আসছে, আপনি আমাকে 10,000 টাকা দেবেন, আপনি আমাকে 10,000 টাকা দেবেন, আমি কয় টাকা খাজনা রসিদে লিখবো, আপনার কাজ হলেই হলো। এখন আমরা তো পাবলিক, জনগণ, হ্যাঁ, যেই পাবলিক সেই জনগণ, যে অবস্থায় আছি, আমাদেরও একটা ট্রেড হয়ে গেছে, যে কোনোভাবে টাকা তো দিতেই হবে, দিয়ে বাঁচলেই হলো, আজকের দিনটা থেকে অন্তত মুক্তি পাই, এটা হচ্ছে আমাদের অবস্থা। তো ঠিক আছে, নেন, কি আর করার, 10,000 আর কিছু কমা যায় না? না না, 23,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 23,000 দেওয়ার থেকে 10,000 দেওয়া ভালো। এটা একটা বলে রাখি, আসলে আমাদের দেশের জনগণ অনেক একটা পর্যায়ে চলে গেছে, এদেরকে পরিবর্তন করে আনা এত সহজ না। তো 10,000 টাকা দেওয়া হলো, 23,000 টাকার খাজনা। রসিদে কয় টাকা আসছে জানেন? ভাবতে পারবেন? 700 টাকা। তাহলে এই 700 টাকা কিন্তু ফিটে গেল সরকারের কাছে, আর বাকি 9,300 আমার এটা নাই, আমার এটা ফাঁকা, এরকম কোনো একটা পকেটে চলে গেছে। কষ্ট লাগে, দেশটা আমাদের, এত পরিমাণ টাকার পাচার, এত পরিমাণ দুর্নীতি। মনটা চাই যদি শক্তি থাকতো চেয়ারে লাথি মেরে উল্টে দিতাম, শালা তুই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যা, তোর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। 10 টাকা পেলে সরকার পাবে, তোর পকেটে কেন টাকা? হিসাব নেন, দাঁড় করান প্রত্যেকটা সরকারি জীবীকে। এত পরিমাণ টাকা কি বলবো, অনেক জায়গাতে এমন অবস্থা আছে, এই দপ্তরে দিন শেষে ব্যাগ ভরে টাকা নিয়ে যাওয়ার লোক আছে। দেখার কেউ ছিল, বলার কেউ ছিল, কাকে বলবে? আপনি জামাত, আপনি শিবির, আপনি হচ্ছে রাষ্ট্রদ্রোহী, হ্যাঁ, আপনি হচ্ছে নাশকতাকারী, আপনার বাসায়
এ, জিহাদি বই পাওয়া গেছে। হ্যাঁ, আমি বই পড়ি, দেখেন এখানে কিছু বই আমার রাখা আছে, ঠিক আছে। আমি মুসলিম, আমাকে ইসলামের ইতিহাস জানতে হবে, আমাদের দেশের ইতিহাস জানতে হবে, বিশ্বের ইতিহাস জানতে হবে, ধর্ম নিয়ে জানতে হবে, সমাজ নিয়ে জানতে হবে। বই তো পড়তেই পারি। ইমাম গাজ্জালি লেখা বই পড়তে পারি, রবীন্দ্রনাথেরও বই পড়তে পারি, মাইকেল মধুসূদনের বই পড়তে পারি, ভালো লাগে পড়তে। তো বই জিহাদ বই কি লেখা আছে? জিহাদ কি লেখা আছে? যে মানুষ ধরো আর মারো লেখা আছে। তো এখানে জিহাদ বলতে কি বোঝাচ্ছেন? জিহাদি বই বলতে কি বোঝাচ্ছেন? কই একদিন তো এনে দেখালেন না যে এই যে দেখেন বইগুলো জিহাদি বই, এই যে পৃষ্ঠা উঠলাচ্ছি, দেখেন এই বইয়ে লেখা আছে, হ্যাঁ, এই যে এরম করে মানুষকে কতল করতে হবে, ধরে মারতে হবে, ঝুলিয়ে মারতে হবে, এই বই এরা পড়ে, এই আদর্শ এরা বহন করে। কই দেখালেন? জঙ্গির নাটক, জঙ্গির নাটক কত সাল থেকে দেখতেছি আমরা। মানুষ কথা বলে না, ভিতরে লাগে, মানুষের ভিতরে লাগে। যাদের জ্ঞান আছে, ইমান আছে, দেশ নষ্ট করেনি। হাস্যকর, এই সরকার দেশের পাশাপাশি দেশের মানুষের অনেকের ইমানটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমার সামনে বসবেন? আছে এমন কেউ? ইমানে যে তাদের ঠিক নেই, এত কিছু দেখার পরে, আয়নাগর দেখার পরে। ক্লাস 3-এর বাচ্চাটা কী করছিল? এদিক দিয়ে বুলেট ঢুকেছে, এদিক দিয়ে বের হলো, তার চাচার গায়ে আঘাত করলো, সেই বুলেটটাকে দেয়ালে। কী অপরাধ করছিল বাচ্চাটা? এতটুকু বাচ্চা মারা গেল কেন? আছে এর হিসাব? একটা বাচ্চার হিসাব দিতে পারবেন? আমার তো মনে হয় অতি দ্রুত এগুলোর মামলা করে সবাইকে আসামি করে, যারা এগুলোর সাথে জড়িত, এখনই তো তাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার, যাতে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা বুলেট চালার আগে হাজারবার ভাবে যে কীভাবে এই দেশটাকে শান্তিতে রাখা যায়, কোনো গোলাগুলি না হয়। এটা দেশের পরিস্থিতি। এখন আমাদের প্রয়োজন কি জানেন? আমাদের পরিবর্তন প্রয়োজন। যারা ইয়ং, যারা, আমরা কী চাই জানেন? আপনাদের ওই দলাদলি রাজনীতির চিন্তা আমাদের মাথায় নিয়ে লাভ নেই। আপনিই দেশ চালান, আপনিই রাজনীতি করেন, কিন্তু শর্ত, যে চেয়ারে ঘুষ হবে ওই চেয়ারের টেবিলে থাপ্পড় দেওয়ার জন্য ক্ষমতা আমাদের জনগণের থাকে, জবাবদিহিতা থাকতে হবে। পারবেন? এতদিন করেননি, 17-16 বছর চালাইলেন, করছেন কখনো? কথা বললেই তো আক্রমণ করতে আসছে, হ্যাঁ অফিস ভাঙতে আসছে, ধরে দাও, এ অমুক দলের লোক, তমুক দল। এ ছাত্রলীগের কথা বলতেছেন, আমার চোখের সামনে ছাত্রলীগ চাঁদা আদায় করতে আসছে, আমি সাক্ষী। লাগবে কারো প্রমাণ? আমি অফিসে কম্পিউটার অপারেটর, ছাত্রলীগের পোলাপান আসলো 6-7টা। আমার বসকে বলতেছে, আমি যেখানে চাকরি করতাম 2016-17 সালে, তো স্যারকে বললো যে স্যার মিষ্টি খাওয়ার টাকা দেন। তো আমি ভাবলাম মিষ্টি তো খাবে, এটা এখন কী হবে, টাকা কী দেয়, 2 কেজি মিষ্টি এনে বসে খাওয়াই দেখ, 5 জনের 2 কেজি মিষ্টি হলেই চলবে। তো উনি খুশি হয়ে বললো যে কী রে, তোমরা স্টুডেন্ট মানুষ, হ্যাঁ আমাদের কাছে, আমার কাছে মিষ্টি খাইতেছে, এটা রাহামরি কী ব্যাপার, তা ঠিক আছে নাও 200 টাকা। ওই স্যার 200 টাকা হলো, এটা দিকে মিষ্টি হয়? 500 টাকা দিল উনি। হ্যাঁ, বলো আপনি কি আমাদের সাথে মশকরা করতেছেন, 500 টাকা দিচ্ছেন? তো বললো আর আছে, তোমরা তো মিষ্টি খাওয়া, তো চলো আমি মিষ্টি খাওয়াই, কতটুকু খাবো সমস্যা নেই, আমি খুশিতেই খাওয়াবো। পরে বলতেছে আমাদের মিষ্টি খাওয়াইতে গেলে 15,000 টাকা লাগবে। তো আমি চিন্তায় পড়লাম যে ডায়াবেটিসের রুগী তো 6 লাখ, বাংলাদেশে তো ডায়াবেটিস দিয়ে ভরা, হ্যাঁ প্রত্যেকটা লোক। আমার মারও ডায়াবেটিস হয়েছে, অনেক শুকনো লোক, তারপরে আল্লাহ মাফ করে গিয়ে লোকদের একটা সুস্থ জীবন দান করুক। তো 15,000 টাকা যদি মিষ্টি খাইতে লাগে, তাহলে যদি ভাত খাইতে চাইতো, হয়তো বা মানবচিত্রের অর্ধেকটা খেয়ে ফেলতো এরা। খাওয়ার তো অবস্থা হয়ে গেছে, আপনাদের মানবচিত্র অলরেডি বিলীন হয়ে গেছে, দেখেন ফেসবুকে, দেখেন একজন আরেকজনকে কাউন্টার করে মানচিত্র তৈরি করে দিচ্ছে। কেউ পুরো ভারতের মধ্যে বাংলাদেশ ঢুকাচ্ছে, কেউ 7 সিস্টার নিয়ে বাংলাদেশের মধ্যে আনতেছে। এগুলো তো আমাদের দেখার কোনো প্রয়োজন বা এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা পরিবর্তন চাই দেশের মধ্যে। কোনো সন্ত্রাসী, দুর্নীতি, হ্যাঁ, কোনো চাঁদাবাজি, টেন্ডারি, এই যে মোড়ে মোড়ে চাঁদা চলে প্রত্যেকটা, এই গরিব রিক্সাওয়ালাগুলোকে কেন, ওদের তো একটু হাগু বা মুতু নিয়ে খাইলে হয় না? টাকাগুলো তোলেন, কোনো ফান্ড আছে, ওদেরকে কোনো উন্নয়নমূলক টাকা দেন? আচ্ছা ধরলাম যে দেশের উন্নয়নের জন্য, ঠিক আছে, একটা বাৎসরিক কর নির্ধারণ করে দিয়ে তাদের কাছ থেকে এটা নেন, যেটা দেশের উন্নয়ন হবে, তাদের উন্নয়ন হবে। তো চাঁদাবাজ টেন্ডার করে দিয়ে দিয়েছেন বসায় মোড়ে মোড়ে, 20 টাকা না হলে গাড়ি ছাড়ে না, 50 টাকা না হলে গাড়ি ছাড়ে না। ওরে বাবা, কতদিন মারামারি গন্ডগোল চোখের সামনে দেখ, আপনি দেখেন নাই? করেন নাই? করলে অবশ্যই দেখছেন। তো কোন সেক্টর নিয়ে কথা বলবেন? চিকিৎসা, জাহিদ মালিকের খোঁজ নিয়ে দেখেন তো সম্পত্তি কতটুকু। আইসিটি বলাই তো যাবে না, উনি তো বোধহয় এতটুকু বলতে বাকি আছে যে স্যাটেলাইটে পানি ঢুকছে, এটাও হয়তো বলতে পারতো। আর কি যোগাযোগ ব্যবস্থা, কি দিয়ে রাস্তা তৈরি হয়েছে, বিটুমিন না পিচ না টায়ার? দেখছেন? দেখেন নাই না? কী নিয়ে কথা বলবেন? আছে কোন সেক্টরটা বলেন দেখি, কোন সেক্টরটা নিয়ে কথা বলবেন? কোন উন্নয়ন প্রকল্প নিয়ে, প্রকল্পে কতটুকু কাজ হয়, কত টাকা, এগুলো যাচাই করার কোনো সুযোগ আছে? যাই হোক, কথায় কথা আসে, অনেক কথা, দুঃখে আসলে অনেক কথা। কেন, আমার কি দুঃখ? আমার সংসার কি জ্বলে গেছে, পুড়ে গেছে? এটা না,
আমাদের দেশটা চলে যাচ্ছে। আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের দেশ এমন যে সিঙ্গাপুর দেখেন, একটু সিঙ্গাপুরের ইতিহাস দেখেন, বলবেন যে রাজনৈতিক পালাবদল। আসলে রাজনীতির মধ্যে এই না যে আপনার মতাদর্শের সাথে না মিললেই তাকে আপনি বিভিন্ন ট্যাগ দিয়ে ওই আয়না ঘরে রাখবেন, কেউ হয়তো বা হাওয়া ঘরে রাখবেন, এরকম। এই যে আয়না ঘর নিয়ে কথা বলতেছি, অনেকে বের হয়ে এসে তো সাক্ষাৎকার দিছে, দেখছেন না? এই তুমি মুসলিম না? হ্যাঁ। কোরআন পড়তে পারো? পারো। এই তেলাওয়াত করতে একটু শুনি। আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো, তার মানে তুমি জঙ্গি, আবার বাড়ি। তারপর আচ্ছা, তুমি কি রবীন্দ্রনাথের ওই বইটা পড়েছো? হ্যাঁ, পড়েছি। এই তুমি কোরআনও মুখস্থ করছো, রবীন্দ্রনাথের বইও পড়ছো, কেন? আবার বাড়ি ডাক। এটা কি জানেন না? ইন্ডিয়ান সেনা এসেছিল বাংলাদেশে, এসেছিল, জানেন না? এটা কি স্বাধীন দেশ? আপনারা স্বাধীনতা রাখতে চাইছিলেন? দল করেন, দেশকে ভালোবাসেন, আপনারা তো আসল রাজাকার, আসল জঙ্গি, দেশটা ধ্বংস করতে আসছেন। সেলুট শেখ মুজিবকে, ছাত্রদেরকে, নতুন যোদ্ধাদেরকে। কী কারণে জানেন? তারা একটা দেশকে মুক্ত স্বাধীন দেশ করার চেষ্টা করছিল। আপনারা নতুন করে এই স্বাধীনতা হরণ করতেছেন। পড়েন, যান, বক্তব্য শোনেন শেখ মুজিবের। আপনি যদি আওয়ামী লীগ হন, কোন আদর্শটা আপনার মধ্যে আছে জানেন? যদি থানায় যান, ওসি স্যারকে ছান্না বলেন, যদি ইউএন অফিসে যা মেয়েও যদি হয়, তাকে যদি ছান্না বলেন, কী অবস্থা হবে আপনার? অপমান হয়েছে, শোনেন নেই, খবর দেখেন নেই? এটা দেশ, শিক্ষা আছে ওদের মাঝে। ও সুন্দর, বিসিএস ক্যাডার, তাই না? না থাক, না দেখেন, প্রশ্ন লাগবে, প্রশ্ন সেটা একটু করতে চাচ্ছিলাম। প্রশ্ন লাগবে? কত কথাই না শুনলাম, কত গুণীজন জ্ঞানীজন, কত কি বলে ওটা ইংরেজিতে আমরা মোটিভেশনাল স্পিচ বলি, তাই না? দিল কত মঞ্চে, কত জায়গায়, কই গেলেন? দেন আসেন শুনি। প্রশ্ন কিনে বিসিএস প্রশ্ন দিয়ে, আচ্ছা সেখানেও যদি দুর্নীতি ঘটে, এই দেশের কোথায় বিশ্বাস রাখবে? আমি অন্তত বলতাম যে না, আমাদের দেশে সিভিল সার্জনের একটা পরীক্ষা হয় মাত্র, যেখানে মেধা দিয়ে লোক টেকে পায়। আমিও বিশ্বাস রাখতাম, একসময় স্বপ্ন দেখতাম। আমার হয়তো বা এখনও বয়স আছে, কিন্তু আর ওই পড়াশোনা করার, শ্রম দেওয়ার মতো সময় বা ওইটা আমার হাতে নেই। আমি পারবো না। আমি চাচ্ছি আরেক কেউ হোক, আমার ভাই হোক, সেখানে প্রশ্ন সেল করা। ও আপনার পিহনের তো সম্পত্তি কত না, 400 কোটি টাকা। সর্বনাশ! আমরা তো রোহিঙ্গা, ভিখারি দেশে আসছি। হ্যাঁ, আমাদের বাপদাদা তো নাম ঠিকানা ঠিক নাই। সম্ভবত ওই আকাশ দিয়ে মহাকাশ যান থেকে এলিয়েন আমার ফেলাই দিয়ে গেছে দেশে। 400 কোটি টাকা সম্পন্ন হেলিকপ্টার নিয়ে মুভমেন্ট করে, সেটা গর্বের সাথে বলেন। কি আশা করবো আপনার কাছে? হ্যাঁ, ও ভালো কথা। এই যে আবু সাইদ মারা গেল, আমাদের পাশের গ্রামে ভাইটা, তো নিরস্ত্র দাঁড়িয়েছিল, সরাসরি গুলি করলেন। সংবিধান জানেন? এগুলি করার হুকুম আছে। ছাত্ররা কি চাইছিল? কোটা। দেখেন নাই যে কাগজপত্রগুলো, নথিগুলো বের হয়েছে চাকরির আবেদনে? অমুক দল, অমুক লীগ, অমুক জায়গা, অমুক পদবি, দেখেন নাই এগুলো? এখনও পোস্ট করতেছেন, এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছেন দল নিয়ে। এটা তো আপনার স্বার্থ। আপনার বিবেকের কাছে বিচার করেন, আমি শুধু এই কথাটা বলতেছি। আপনাকে অন্য কোনো দল করতে বলতেছি না। আপনি বিএনপি করেন, জামাত করেন, শিবির করেন, আওয়ামী লীগও করেন, কোনো সমস্যা নেই। শুধু এতটুকু চান যে এখন অন্তত দেশটার পরিবর্তন হোক, দেশের মানুষের মুক্তি হোক, এমন কেউ আসুক, হ্যাঁ, যাতে আপনার আমার বাক স্বাধীনতা থাকে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা থাকে। এইটা চান, পরিবর্তন হোক। আমরা কাঠামোগত উন্নয়ন দেখতে চাই, এমন একটা পরিবর্তন দেখতে চাই, আমাদের স্বপ্নের বাংলাদেশ, যেখানে শিক্ষা হবে পরিপূর্ণ। এই যে শিক্ষা, ঘর মাটি কাদা পুতুল ঘর বানাচ্ছেন আপনারা, কি মানে ওই যে ধান গাছের তক্তা হয় কি না, শহরে বড় হয়েছেন? গ্রামে তো বড় হয়েছেন অনেকে, যেহেতু আমাদের একটা কৃষি প্রধান দেশ। হ্যাঁ, খেয়াল করেন তো, এই কাদা মাটি দিয়ে পুতুল ঘর বানা আমরা কোথায় করছি? স্কুল করছি, বিকেলবেলা খেলতে বের হয়েছি, কত ঘর করো, কত পুতুল, স্যালো মেশিন, ট্রাক্টর বানাইছি, খেলছি এগুলো দিয়ে। এগুলো স্কুলে নিয়ে যা ঢোকার কী আবশ্যকতা আছে? ওদের খেলা বন্ধ করে ফোন ধরাই দিয়েছেন হাতে। আউটডোর গেম ছাড়া মেধা বিকাশ হতে পারে না, শারীরিক বিকাশ হতে পারে না। আউটডোর গেম খেলতে হবে, বন্ধুদের সাথে মিলতে হবে, তাদের সাথে কথা বলা, কমিউনিকেশন স্কিল তৈরি হবে। তো যদি আউটডোর গেম না থাকে, কেমনে আউটডোর গেম থাকবে রে ভাই? আজকে কাজ দিয়েছে এইটা, স্যারেও জানে না, বলে মোবাইল দেখে করে নিও। আব্বু আব্বু মোবাইলটা দাও তো। এই তুমি কি করবে মোবাইল? দেখো আমার স্কুলের এটা হচ্ছে না, পড়া হচ্ছে না। কারণ কী করবে, বাবা তো জিম্মি, মোবাইল তো দিতেই হবে, মোবাইল কিনেও দিতে হবে। আরেকটা মজার ঘটনা বলি। আমার দুইটা বাড়ির পরে পাশের বাড়ির এক লোক, উনি, ওই ভদ্রলোক আমাকে রেগুলার এসে রেখে যায় এখানে আমার এই প্রতিষ্ঠানে। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার গ্রামে আসলে ফাইন নাম এটাকে, যে ফাইন, আমি কি বাচ্চাটাকে মোবাইল কিনে দেবো, এরকম এরকম, স্কুল তো বন্ধ, হ্যাঁ পড়াশোনা হচ্ছে না, এটা করতে হবে।
তো বললাম যে না আসলে স্কুল বন্ধ হলেও আপনি দরকার পড়ে 2টা প্রাইভেট টিউশন দেন ওকে, একটু রেগুলার নার্সিং থাকুক, মোবাইলটা কিনে দিয়েন না। তো যাই হোক, যার কথা যে যেভাবে নেয়। তো তার থেকে 7 দিন বা 8 দিন পরে একটা ঘটনা, হ্যাঁ, মোবাইল কিনে দিছে, তার 2 দিন বা 1 দিন পরে মোবাইল কিনে দিছে। আর মারাও তো আমরা আছি একটু মাঝে মাঝে জব দেওয়ার জন্য। তো পরে ওর দাদি আছে, হ্যাঁ, তো ও এক জায়গায় বসে ব্রিজের উপরে বসে বলছে, এই পুলের নিচে, গ্রামীণ ভাষায় বলতেছি, এই পুলের নিচে ঢোক ঢোক ঢোক, মার 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 মার, ধরো পুলের ডান পাশে, পুলের ডান পাশে। ওর দাদি যাচ্ছিল রাস্তা দিয়ে ওই সময়। তো ওর দাদি ভাবতেছে পুলের নিচে ঢুকতে হবে, ব্যাপারটা কি, তাড়াহুড়ো করে নামছে, নেমে পুলের নিচে গিয়ে এই পাশে ওপাশে এরকম করে দেখলো কিচ্ছু নাই। এসে বলছে, এই হারামজাদা, পুলের নিচে ঢুকনি, কিচ্ছু নেই, পুলের নিচে ঢুকবে কোষ মানে দূরে বুড়ি, তোকে পুলের নিচে ঢুকতে করছে, মুই মোবাইলের গেম খেলাওছে, ফ্রি ফায়ার, পাবজি, আরও তো গেমের শেষ নেই, তাই না? মোবাইল ইউজ করতে হবে কেন জানেন? কিছু অজানা রহস্য খুঁজে বের করার জন্য, সেটা সীমিত সময়ের জন্য। তাদেরকে সুযোগ দেওয়া দরকার। আমরা ডিজিটাল ডিভাইস সম্পর্কে বাচ্চাদের ধারণা দেব। বহির্বিশ্বে যেখানে বাচ্চারা এই প্রোগ্রামিং শেখে, সফটওয়্যার বানায়, ডেভেলপ করে, আর আমাদের দেশে সেগুলো নিয়ে নাড়াচাড়া করে খেলে। তো এইটা পরিবর্তন করে আনেন, মোবাইলের পরিবর্তে ল্যাপটপ আনেন, হোমওয়ার্ক দেন তাকে একটা প্রোগ্রামিং করা, কোডিং করা, ওয়েব ডিজাইন করা, এগুলো দেন হোমওয়ার্ক। এটা মানায়, এটা যুগের সাথে যায়। ওই মাটির ঘর কি আপনি বানাবেন? আপনি মাটির ঘরে থাকবেন? আপনার তো নিচেও 3 তলা পাওয়া যাবে, উপরেও 4 তলা পাওয়া যাবে। এগুলো মশকরা, শিক্ষা নিয়ে মশকরা, এটা কেমন, কি কি কোন মেধাতে, কোন বুদ্ধিতে এগুলো করতেছেন? নিজেকে একটু বলেন তো। মাটির কুড়ে ঘর, পুতুল, কি করবেন এগুলো দিয়ে? এটা আপনার ঐতিহ্য। আপনার বাসার কয়টা পুতুল রাখছেন, কয়টা মাটির ঘর বানিয়ে রাখছেন? ওই বাচ্চাটা দিয়ে কী করাবেন? হাল চাষ না পাল চাষ? এরপরেও যদি আপনাদের পরিবর্তন পছন্দ না হয়, কী করার? ও এই যে একটু আগে দেখলাম নাহিদ সাহেব আর একজন বড় ভাই কি জানি আসিফ, যাই হোক ভালোভাবে নামগুলো আমি এভাবে বলতে পারবো না। তো যিনি ক্রীড়ার, সম্ভবত ক্রীড়া দপ্তরটা দেখতেছেন, খেলার ডাক, একজনের নাহিদ ডাক বিভাগে, আর একজন হচ্ছে খেলার। তো ওনাকে বলতেছেন যে এই বয়সে এসে অনেক এক্সট্রা এক্সট্রা অনেকগুলো কথা, হ্যাঁ, যে মেনে নেওয়ার মতো না। ভাই, মমতাজের, এটা আসলে গীবত করার জন্য না, আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। মমতাজ সম্পর্কে খুব ভালো জানি, ওনার এডুকেশন কোয়ালিফিকেশন, হ্যাঁ, ওনার লাইফ হিস্ট্রি, বিবাহ শাদী, এগুলো সম্পর্কে তো আমরা জানি। তো উনি যদি সাহেব যদি মমতাজ বেগম যদি পার্লামেন্টে গিয়ে গান করতে পারে, হ্যাঁ, এটার কাছে আপনার যোগ্যতার কোনো প্রশ্ন আসে না, তাই না? কোনো যোগ্যতার প্রয়োজন নেই। পার্লামেন্ট একটা পবিত্র জায়গা, দেশের একটা সেন্টার। ওখানে গান করার জন্য পার্লামেন্ট বানানো হয়নি, দেশের সমস্যা নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। আপনার দপ্তরের এমপি কী সমস্যা নিয়ে দেশের কথা বলছে? কটা কথা বলছে? কি কি উন্নয়ন পরিবর্তন আনছে? তেল মারতেই তো শেষ, তেলের দাম কেন বাড়বে না? আহারে, তেল তো কিনতেই পারি না রে ভাই। তেল মাখতে মাখতে তেলের যে অবস্থা হয়ে গেছে, চারটে চারটে যে অবস্থা করে ফেলছেন আপনারা, কি আছে দেশটা, কোন অবস্থা? স্লোগান, কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? কে কাকে বাংলা ছাড়তে বলবো? আমি তো ছাত্রলীগের এগুলো আন্দোলন করছি, বাংলা স্যার, বাংলা স্যার, এদের তো আন্দোলনে দেখছি। আমি জঘন্যভাবে ঘৃণা করতাম, এদের অন্য লেভেলের ঘৃণা করতাম। কেন? আপনি আজকেই চেঞ্জ হয়ে দেখেন, আপনি ভালো কাজ করতেছেন, আমি স্যালুট দেবো, আপনাকে ভালোবাসবো, সাপোর্ট দেবো, যদি আমার সামর্থ্য থাকে কিছু দেবো আপনাদের, যাতে এগুলো কোথাও কোথাও কাজে লাগাইতে পারে। শোনেন নাই কখনো দিনের উপরে ধর্ষণ করছে তারা? শোনেন নাই? চোখ কান খোলা রাখলে কী শুনবেন? আপনি তো শুনবেন যে কী অনুদান আসছে, মেট্রো রেল হয়েছে, এগুলো শুনবেন, আর কি শুনবেন? শোনার দরকার আছে? দেশ নিয়ে খোঁজ নেওয়ার দরকার আছে? আপনি ভালো থাকলেই দেশ ভালো। আপনার কাছে এইটা, বাকি মানুষ মরে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, ওটা তো দেখার বিষয় না। একটা কথা ভাবছেন একবার, যদি আপনি মুসলিম হন, মরার পরে কোথায় যাবেন? অমুসলিমরা যেটা বিশ্বাস তাদের নিয়ে থাক, তারা তার ধর্ম পালন করুক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এই যে প্রোপাগান্ডা চলতেছে যে মন্দির ভাঙছে, মসজিদ ভাঙছে, সে নিজেও জানে না কোথায় মন্দির ভাঙার কারণে আন্দোলন করতেছে, ধরলেও বলতে পারতেছে না। হ্যাঁ, মানুষের দীর্ঘদিনের ক্ষোভের কারণে মাসাবির বাড়ি জ্বালে দিয়ে বলে দিলেন লিটন দাসের বাড়ি, ফেসবুকে পোস্ট হয়ে গেল। মন্দিরের পিছনে আওয়ামী লীগ অফিসে আগুন লাগাই দিয়েছে দুর্বৃত্তরা, প্রকাশ হয়ে গেল মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কি দাঙ্গা বাজানোর চেষ্টা হচ্ছে? 37 সালে দাঙ্গার কথা জানেন? পড়ছেন, ইতিহাস পড়ছেন? ভারতীয় উপমহাদেশের 1937 সালে দাঙ্গার কথা জানেন? জানলেও জানতে পারেন। তো মূল কথা হচ্ছে এইটা, যে আসলে এগুলো 9-6 ইতিহাস পুনরাবৃত্তি ঘটনা ঘটা, এগুলো বাদ দেন, মাথা থেকে ঝেড়ে ফেলেন, পরিবর্তনকে মেনে নেন। ভূমিকম্প হয়েছে, ঘর ভাঙছে,
ঘর শক্ত করতে হতো, রড দিতে হতো, এগুলো ভাবা বাদ দেন। এখন কী করতে হবে সেটা ভাবেন। ও আপনারা তো এটা করবেন, দল গঠন করেন, হামলা করেন, স্বাধীনতা ছিনিয়ে নেন, পাল্টান, এগুলো করেন, এগুলোই তো করবেন। যদি লক্ষ কোটি মানুষের বাক স্বাধীনতাকে আপনার কেড়ে নেওয়ার স্বাধীনতা হয়, আপনি যাই হন মানুষ হতে পারেন না। যদি লক্ষ কোটি মানুষের মনের হৃদয়ে, হ্যাঁ, এই যে ন্যায় বোধটাকে আপনার ধ্বংস করে যদি আপনি দল আনতে চান, তাহলে আপনি আর যাই হন মানুষ বা স্বাধীনতার পক্ষে হতে পারেন না। এই দেশ স্বাধীন থেকে পরাধীন হয়ে গেছিল, দেশ নতুন করে স্বাধীন হতে যাচ্ছে। তো এই স্বাধীনতাটা ধরে রাখা আসলে কষ্টকর হবে, কারণ এখানে অনেক বিষয় আছে, অনেক ঝামেলা আছে, শত্রু আসলে বগলের নিচেও আছে। শত্রু কাদেরকে বলবো? আপনি শত্রু না আমি শত্রু? কে শত্রু? যে এই দেশের পরিবর্তনকে মেনে নিতে পারতেছে না, আপামর জনগণের স্বাধীনতাকে মেনে নিতে পারতেছে না, মানুষের বাক স্বাধীনতাকে মেনে নিতে পারতেছে না, জনগণের জবাব চাওয়ার যে একটা অধিকার আছে কোনো কর্মের বা দেখার যে একটা তাদের অধিকার আছে, তাদের করের টাকায় দেশের উন্নয়ন হচ্ছে, টাকা কোথায় যাচ্ছে এটা জানার অধিকার আছে, যে এটা মেনে নিতে পারতেছে না, সেই হচ্ছে দেশের শত্রু। সে আসল রাজাকার। প্রকৃতপক্ষে বলতে গেলে তার দেশে থাকার কোনো অধিকারই নেই। যদি দেশের স্বাধীনতা সে না চায়, তাকে রাষ্ট্রদ্রোহী বলা হবে। আপনাকে জিজ্ঞেস করতেছে, দেশের অতীতে দেখছেন এখন থেকে বিগত 15 বছরে কোনো বাজেটের টাকার ব্যয় কেউ ফেরত দিছে? তার আগে দিছিল। ও আমি হচ্ছে কিনা যুদ্ধাপরাধীদের রাজাকারদের সাপোর্ট করতেছি, তাই না? এটা বলবেন, তাই তো? দেন একটা ট্যাগ দেন, ফাঁকা আছে, হোয়াইট বোর্ডে লিখে দেন, ট্যাগ দেন। এই ট্যাগই তো দিতে পারেন, আর কি করতে পারেন? আপনারা নজির সৃষ্টি করলেন না দুইটা। আমি আমার কথা বলতাম, তাদের কথা শুনছি, আপনার কথা বলতাম যে অমুক এমপি এটা, হ্যাঁ, বেস্টের সুমন যে অনেক কাজ করতো, যেগুলো দেখে মাঝে মাঝে মতো না সিলেট দেওয়ার মতো কিছু কাজ করতেছে। এই বেনজিরের সমস্যাটা, হ্যাঁ, মনে হয় যে সিলেট দেওয়া যায়। তো পরক্ষণে খুঁজে খুঁজে দেখা যায় যে আপনার দলে যে আপনাকে সাপোর্ট দিচ্ছে না, তাকে পাল্টি খাওয়ানোর জন্য আপনি আরেকজনকে ব্যবহার করতেছেন। তেলবাজি, তেলে তেলাগার। আরে তেলে পাচ্ছি না রে ভাই, কিছু তেল দিয়ে দেন, পিঠে খাওয়া হয়নি তেলের অনেকদিন থেকে। এখনও বিবেক জাগ্রত হবে না আপনার? ও পদ্মা সেতু ভাঙেনি কেন মেধাবীরা, এটা বলবেন না? যে মেধাবীরা কেন পদ্মা সেতু ভাঙেনি? মেধাবীরা তো আপনার বাড়িও ভাঙেনি। আপনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের কর্মচারী ছিলেন, ওয়ার্ড সেক্রেটারি ছিলেন। আপনি তো বলছেন পাশের লোককে, বলেন নাই যে কাল যা তোর বাড়িতে আমি তোকে ঘুমাইতে দিব না? কারণ পুলিশ আপনাদের বোঝেন হাতের মোয়া ছিল। আপনার বাড়ি যে ভাঙে না, এটা তো অনেক কিছু। তাদের যে গোসা রাগ যে ছিল, এটা তো অনেক কিছু। আপনি তো মারছেন পাশের বাড়ির লোককে। সবাই না, অনেকে হয়তো ভালো ছিল, অনেকে এই প্রতিহিংসার রাজনীতি করেনি। কই আপনার বাড়ি ভাঙলো না? এই জন্যই যে তারাও দেশকে ভালোবাসে। হ্যাঁ, এখানে অনেক দুর্বৃত্তরা ঢুকে গেছে, অনেক গণ্ডগোল ঘটে নিছে, এটা মেনে নিতে হবে। পরিবর্তনের কিছু বিষয় আছে যেগুলো মেনে নিতে হবে। এটাকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে, এদিকে বের হয়ে আসতে হবে। অতীত বাদ দেন, নিজেকে নতুন করে চিন্তাভাবনা সাজান, নিজের মস্তিষ্ককে চেঞ্জ করেন যে দেশটাকে পরিবর্তন আনা যায় কীভাবে, ভবিষ্যৎ জাতিটাকে উন্নত করা হবে। আপনি আমি কেউই থাকবো না কত বছর জানি, কালকে থাকবো কিনা জানি না, অথবা খুব থাকলে আমাদের বাংলাদেশের গড় আয়ুতে 75-76 বছর বাঁচতে পারি, ধরে নিলাম 110 বছর। বৃদ্ধ লোক, দাড়ি মো জেলে কপাল ঝুলে সব চলে যাবে। কী চাচ্ছি? আমার মানে 5 তলা ফ্ল্যাট হবে, একটা গাড়ি হবে, আমি কারো পক্ষে কথা বললে এটা না। আমার কথা বলার তো একটা স্বাধীনতা আছে, এটাও আমার একটা হক। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন নামাজ পড়েন, যাকাত দেন, আর কিছু বলেন নাই, তাই না? মানুষ দেখলে সালাম দেন, এটা বলছে। আর কি বলছে জানবেন? যেখানে অন্যায় হবে দাঁড়িয়ে পড়ো, যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। মজার কথা জানেন, এই আপনার আওয়ামী লীগ সরকারের আমলে যদি কোথাও অন্যায় দিকে দাঁড়িয়ে পড়তেন, হয় আপনার পা থাকতো না, নাহলে আপনার পাছার চামড়া লাল হয়ে যেত। দাঁড়াইলে কী হতো জানো? ও দাঁড়াইছে, বোম বিস্ফোরণ করবে, আত্মঘাতী হামলা করবে, ও একটা জঙ্গি। কত ট্যাগ লাগাবেন? শিবির জামাত, হ্যাঁ, জঙ্গি কতগুলো ট্যাগ লাগাবে? কী করবে, কী বলবো? বলার কিছু আছে? এই যে আমি তো জানতাম যে বাংলাদেশ আওয়ামী লীগ, অনেকে এখন নাম দিচ্ছে কি না, আমার দেওয়ার নাম না, বাংলাদেশ আওয়ামী হিন্দু লীগ। এখন কি তাই হয়েছে? আসলে আমি কি হিন্দুদের অপমান করতেছি? কখনোই না। তারা আমাদেরই ভাই, আমাদের স্বজাতি বলতে আমরা বাংলাদেশ, আমাদের একটা পরিচয় বাংলাদেশ। আচ্ছা, এই যে কোটা নিয়ে কথা বলতে আসলাম, বাংলাদেশের শতকরা কত % হিন্দু জানেন? কোনোদিন ছাড় দিয়েছিলেন পুলিশ বিভাগে হিন্দু কত % চাকরি করে? দেখছিলেন? আপনার বিবেক আছে? ভিডিওটা দেখেন না, কেটে চলে যান। দেখছিলেন? আমি নিজে দেখছি শখের বসে। তখন মনে হলো যে কোটায় যদি হয়, আপনি যদি কোটায় করেন, মুসলিম কোটা দেন, হিন্দু কোটা দেন, উপজাতি কোটা দেন,
দেবেন মুসলিম কোটা, হিন্দুদের অস্তিত্ব থাকবে চাকরিতে? ভাবেন, একটু শুদ্ধভাবে ভাবেন। দেশটার পরিবর্তন দরকার, মেধা দিয়ে লোক উপরে যাক, সে হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। আমাদের চাওয়া একটা, দেশটার একদম দুর্নীতিমুক্ত একটা অবকাঠামোগত উন্নয়ন চলে আসুক। জানেন বাংলাদেশে বেকারের পরিমাণ? যমুনা টিভি প্রকাশ করতেছে দেখলাম, আসলে সত্য মিথ্যা আপনি ভালো জানেন, আপনি তো দেশের কর্তা, যে এত হাজার লোক, ইন্ডিয়ান লোক চাকরি করতেছে। আমি বলে দিলাম, দেন আমাকে একটা কম্পিউটার পোস্ট ছেড়ে, আমি এত দক্ষতার সাথে কাজ করব যেখানে আপনার অভিযোগ করার সুযোগ থাকবে না। আমি বেকার সেদিক থেকে বলতে গেলে, অসংখ্য বেকার বাংলাদেশে ঘুরতেছে, তাদেরকে কর্মের ব্যবস্থা সরকার করে দেবে, উদ্যোক্তা হন। আপনি জানেন এগুলো উদ্যোক্তা হলে দেশে আপনার মালামাল নেওয়ার কোনো লোক থাকবে না, মার্কেট থাকবে না। হ্যাঁ, উদ্যোক্তা আপনি এটা কাজ করেন না কেন? রপ্তানিমুখী কিছু প্রতিষ্ঠান তৈরি করেন, যেগুলো বহিরাষ্ট্রে আমরা রপ্তানি করতে পারি, এমন কিছু জায়গা তৈরি করেন। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে দেখছেন কখনো মেডিকেল, আমি আমার এলাকার বলতেছি, রংপুর ধাপে গেছিলেন কখনো? আশপাশে 2-3 কিলোমিটার ঘুরছিলেন? বিভিন্ন সেন্টার, এই গণেশ সেই গণেশ, এই সে, মানুষের অবস্থা দেখছেন? আমার এক ফ্রেন্ড সমস্যা, চলে গেল, ডাক্তার বিভিন্ন টেস্ট দিল, এই টেস্ট সেই টেস্ট এই করতে মিলতে বিল কত আসলো? 30,000 টাকা চলে গেছে। বাস মাশাল্লাহ, তার এক সপ্তাহ পরে ওষুধ দিছে, আবার পরের সপ্তাহে আবার টেস্ট, তারপর কি হবে? অপারেশন করতে হবে। ভালো কথা, আগের সপ্তাহে বললেন না যে টেস্ট করে আপনার এই সমস্যা হয়েছে, এত নাটক সাজিয়ে দরকার নাই, আপনার অপারেশন করতে হবে। তো এই কথা কেন বলতেছি? এটা রাজনীতির সাথে যায়, অবশ্যই যায়। আপনার পাশের বাড়ির কুত্তা, যেগুলো পাশের বাড়ি বলতে আশপাশে থাকে, ঠিক আছে, গরু ছাগল, কটার অপারেশন করছেন, সিজার করছেন, করা লাগছে? আল্লাহ প্রদত্ত মানুষের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। তো এই কথায় আরও অনেক কথা চলে আসবে, অনেক লম্বা হবে। আজকে দুঃখ প্রকাশ করার একটা, অনেক দিন থেকে ক্ষোভ জমে আছে। হ্যাঁ, আসলে কারো প্রতি না, নিজের প্রতি, যে আমার দেশে আমি কথা বলতে পারি না, আমার বাক স্বাধীনতা নেই। আমাদের দেশে কেন এটা করতে পারি না? আমরা ট্যাক্স আরও বাড়াই দিব, আরও 4% ট্যাক্স বাড়াই দিব। চিকিৎসার এমন উন্নতি করেন যে মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারিভাবে চিকিৎসা পাবে। পারাই দেন, দেখি কে বলতে না পারে যে ট্যাক্স বাড়াই দিচ্ছে সরকার, দোষ। এগুলোতে নিয়ন্ত্রণ নিয়ে আসেন। জানেন শুধু ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়ে কত হাজার কোটি ডলার চলে যায় বাংলাদেশ থেকে? শুনছেন কখনো? যদি বুঝতাম যে আপনি শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে থামাইতে পারছেন, বাংলাদেশ বিদেশ যেতে হচ্ছে না, তখন আবার একটা সেলুট দিতাম, যেটা আপনার অবশ্যই উন্নয়ন। মিরপুর 10-এ গেছিলাম ঢাকায়, যেটা স্ট্রাকচার উন্নয়ন হয়েছে। হ্যাঁ, অবশ্যই উন্নয়ন হয়েছে। একটা উন্নয়ন দেখে তো লাভ নাই। ক্যান্সার ধরিয়ে ফেসিয়াল করে, হ্যাঁ, চুল সুন্দর করে কেটে, ওগুলোতে উপরে দেখে লাভ নাই, ভিতরে আপনার পচে গেছে, নষ্ট হয়ে গেছে, গুনে ধরে। ওই আবার রিপিট করতেছি, আছে এমন কোনো সেক্টর আছে দেখাতে পারবেন যেখানে গুনে ধরে নেই? এটা তো বাপদাদার হয়ে গেছে। পুলিশ তো আর পুলিশ ছিল না, পুলিশ তো আমলিগ হয়ে গেছে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ পুলিশ লীগ, সেটা তো সবাই জানে, কে না জানে। পুলিশের উপরে আমাদের দেশে অবশ্যই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীর প্রয়োজন আছে। পুলিশ যদি মানুষের বন্ধু হয়ে আসে একবার, আমি তো মনে করি যে দেশের থানাগুলোতে আসলে মামলা নেওয়ার আসলে কোনো থাকবে না, মানে মামলা যাবেই না। মানুষের লেভেলে চলে এসে তারা আসবে, দেশে বসবে, গ্রামে বসবে, কি সমস্যা এইটা, মামলা যে করতে যাচ্ছ কেন, অনেক তাদের হাতে একটা স্বাধীনতা দিয়ে একটা ক্ষমতা দিয়ে দেন না কেন? তাদেরকে স্বাধীনতা দেন, দিয়ে একটা ক্ষমতা দেন, তারা প্রত্যেকটা গ্রামে অপরাধগুলো নিবেতে পারবে, জবাবদিহিতা রাখেন, জনগণকে টেবিলে থাপড় মারার একটা ক্ষমতা দেন অন্যায় দেখলে। দেখেন দেশটা পরিবর্তন হয় কিনা। পুলিশকে স্বাধীন করে দেন, ক্ষমতা দিয়ে দেন, আমি আশা করতেছি গণ্ডগোল থেমে যাবে, আপনিও মানতে বাধ্য হবেন। পুলিশকে নিজের লিগে বগলের নিচে ঢোকাই দিয়েছেন, অন্যায় চিরদিন থাকে না, টেকে না, এটা মাথায় রাখবেন। পরিবর্তন হয়েছে মানে অবশ্যই সমস্যা ছিল, অবশ্যই। যদি আপনি না মেনে নিতে পারেন, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনার আরও জানার বাকি আছে। আল্লাহর কাছে মাফ চান, ইস্তেগফার করেন যে আল্লাহ মাফ করেন, আমাকে সুস্থ জ্ঞান দেন, আমাদের দেশ ও জাতি সম্পর্কে ভাবার সুযোগ দেন, কিছু করার সুযোগ দেন, এটা ভাবেন। পুলিশ আজকে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, মেরে ফেলতেছে, তারাও তো আমাদেরই কোনো পরিবারের লোকজন। এই সিচুয়েশনটা কে তৈরি করলো? আপনারা। ওই যে বললাম না যে ঝুলিয়ে নিয়ে কী জানি দেখাইছে, এটার জন্যও দায়ী আপনারা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছেন। আর পুলিশ যে মারা গেল, মার খেলো, এটার জন্যও দায়ী আপনারাই। এরপরেও কি বলবেন? এই সরকারই দরকার, আসুক পুনরায়,
আমরা এই করব সেই করব, আন্দোলন করব, মাঠে নামব। আপনার মস্তিষ্কের বিকৃতি হয়ে গেছে, আপনার চিকিৎসার দরকার, অবশ্যই চিকিৎসার দরকার। এদেশের ছাত্র জনতাকে সুযোগ দেন, ট্রাফিক লাগবে না। ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের একটা সুযোগ দেন। সুযোগ এরকম হবে, তারা পার্ট টাইম একটা জব করুক। পার্ট টাইম জব বলতে তারা একটা, আমরা অনার্স মাস্টার্স করে চাকরিতে গেলে কী লাগে জানেন? এক্সপিরিয়েন্স। আরে বাবা, পড়াশোনাই করলাম তো এত বছর, কোথায় এক্সপিরিয়েন্স করবো? হাল চাষ করে না পাট খেতে ধান খেতে, কোথায় চাষ করবো? এক্সপিরিয়েন্স নিব না নৌকো বাইয়ে? এইভাবে একটা সুযোগ করে দেন। বাজার মনিটরিং আছে, বাজারের অবস্থা জানেন? গোসল করা সাবান যেটা কিনতাম 23 টাকা 24 টাকায়, আজ কয় টাকা? এটার উন্নয়ন হয় নাই, শুধু পদ্মা সেতুই হয়েছে। কি বলবো, বিচার করতে পারেন, বিচার করতে পারেন। শুধু পদ্মা সেতুই হয়েছে। এই যে সাবান যে 23 টাকা থেকে 65 টাকা থেকে 75 টাকায় চলে গেছে, এটা আর উন্নতি না, শুধু পদ্মা সেতুটা উন্নতি। জীবনযাত্রার মান, মাথা পিছু আয় কই? মাথা পিছু আয় কি আপনার ব্যাংকে ঢোকে? আমি তো মাথা পিছু আয় দেখতে পাই না। মশকরা, জাতির সাথে মশকরা, একটা ট্রেন্ড, ফাঁদ, এগুলো পরিবর্তন দরকার। আশা করি এই ছাত্র সমাজের এমন একটা সংগঠন তৈরি হবে, নির্লোভ, পদবি ছাড়া। এটা আসলে আমার চাওয়া, যে পদবি ছাড়া, তাদের কোনো দলীয় ক্ষমতা প্রয়োগ ছাড়া, তার প্রত্যেকটা বাজার, হাট, ঘাট, মঞ্চ, লঞ্চ, প্রত্যেকটা দপ্তর এখান থেকে অভিযোগ নেবে, সে অভিযোগগুলো দেখবে, যাচাই বাছাই করবে, ওটার বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে। সরকার যেই আসুক না কেন, যেই আসুক না কেন, ওই সিটে যেন অন্যায় নিয়ে বসতে না সাহস পায়। ও বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা নিয়ে তো তখন শেষে হয়নি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না করুক, ওনার মূর্তি যদি ঘরে ঘরে বানায়, প্রত্যেকটা দেশের মোড়ে মোড়ে শাপলা চত্বরগুলোতে বসায় দেয়, ওই মূর্তিগুলো যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরাও ভেঙে দেয়, আপনারা পুরো মুসলিম জাতিও যদি তাদের বিপক্ষে যান, যেটা ভাঙা ভুল করতেছে, আমি একাই বলবো ঠিক করতেছে। মূর্তি রাখা কোনোভাবেই সম্ভব না। মূর্তির কি প্রয়োজন? ওই অর্থ ব্যয় দিয়ে ভিক্ষুক যায় না আপনার কাছে? একজন ভিক্ষুকের একটা মূর্তি, অন্তত একটা ভিক্ষুক নিরসন তো হতো, কর্মসংস্থান তো হতো। চিকিৎসার অভাবে কত লোক কাতরাচ্ছে জানেন? আমাদের তো ভিক্ষাটাও অনেকের কাছে বিজনেস হয়ে গেছে, অনেকের কাছে এটা অভিশাপ হয়ে গেছে। কিছু লোক আছে আসলে বলে এই বয়সে এই বিজনেস, মানে ভিক্ষা করাটা বিজনেস। হ্যাঁ, অনেকের কাছে এটা হয়ে গেছে, হয়নি এমনটা নয়। তো এইটা পরিবর্তন আনেন, ভিক্ষুক শূন্য করে দেন, করা সম্ভব না? কবে আসবে এই পরিবর্তন দেশে? পরিবর্তন আসা খুবই আবশ্যক, পরিবর্তন আসা খুবই আবশ্যক। আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই যে শুধু পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, ফ্লাইওভার এসব দেখে নাচতেছি, আসলে এটা উন্নয়ন। ওই যে বললাম, পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনার সংসারটা আমার নামে দেন, আমি 2 বছর চালাবো, আপনার 2 তলা থাকলে 4 তলা বানাবো, একটা গাড়ি থাকলে 2টা গাড়ি বানাবো। আপনার নামে আমি লোন করবো 100 কোটি টাকা, উন্নয়ন করবো 50 কোটি টাকার, বাকি 50 কোটি টাকা আমার ছেড়ে দিয়ে চলে আসবে। মানবেন? ওই উন্নয়ন মানবেন? সবাই তো বলবে জনগণ, তোর তো উন্নয়ন করে দিছে রে। কি উন্নয়ন করে দিছে? যে তোর গাড়ি ছিল একটা, বানাই দিছে 2টা, বাড়ি ছিল 2 তলা, বানাই দিছে 4 তলা, নিচে নিচে জয় বাংলা হয়ে যাবে। ঠিক আছে, এই উন্নতি মেনে নেবেন, তারপরেও বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে আপনার। প্রত্যেকটা দপ্তর মানুষ বঞ্চিত, কথা বলতে পারে না। এই যে কিনা দিয়েছেন, আর এই কার্ডের মাধ্যমে তেল দেন, এটা উপকৃত যেটা বিষয়টা আছে। হ্যাঁ, 2-4 জন যে গরিব মানুষ পাইছে, জানেন কি ঘটছে? পাওয়ার জন্য 2000-2500 করে টাকা দেওয়া লাগছে। দেখবেন, আমি দেখাবো, আসেন আমার কাছে আসেন। 2 তলা বাড়ি, 3টা ফ্ল্যাট, টিসিবির মাল নিচ্ছে। দেখবেন, বিশ্বাস হয়, আসেন। আপনি জানেন না? আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি ভারতের প্রবাসী, নাহলে পাকিস্তানের প্রবাসী, অথবা শ্রীলঙ্কা থেকে আসছেন, তাই না? জানেন না? তারপরে কি বলবেন? এটা অন্যায় না? দেখতেছেন না আপনার চোখের সামনে? কি অনুদান পান জন্য, মানে নিশ্চয়ই তো কিছু পান। তেল মাত্রামতে এই অবস্থায় যাবে? আমি কি ডক্টর ইউনূসের মানে পক্ষপাতিত্ব করতেছি, তাদের সাপোর্ট করছি, মানে সরকারের পক্ষে কথা বলতেছি? আসলে না, আমি আমার জনগণের কথা বলতেছি। সরকার যেই হোক না কেন, আমার এমন একটা দেশ দরকার, আমাদের এমন একটা দেশ দরকার যেখানে প্রত্যেকটা জাতি হবে স্বাধীন,
বাক স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, সুশিক্ষা থাকবে, চিকিৎসা ব্যবস্থা ভালো থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে, প্রত্যেকটা টেবিলে জবাবদিহিতা থাকবে, প্রত্যেকটা সম্পদের সুষম বন্টন হবে। গোপালগঞ্জ কেন আন্দোলন করবে না রে ভাই? সরকারি দপ্তরগুলো তো খোঁজ নেন তো, চাকরিজীবীর পরিমাণ কতগুলো, সেনাপ্রধান, পুলিশ প্রধান, খোঁজ নেন, আপনি নেন কি পরিমাণ উন্নতি হয়েছে, তাদের কি পরিমাণ চাকরি দিছে জানেন? আমার এক পরিচিত লোক, এই যে ব্রাক সহ বিভিন্ন যে বীজ দেয় ধান বীজ, ওদের টাকা লাগতো না, সিল দিয়ে স্লিপ দিত, বীজ দিয়ে দিত, এরকমও সার্ভিস পাইছে। কেন আন্দোলন করবে না? উনি শেখ হাসিনাকে নিয়ে আসবে ওনারা আন্দোলন করে। 64টা জেলার একটা জেলা আন্দোলন করলে চলে আসবে। আপনারা তো চাচ্ছেন ঢোকেন, ওই হিন্দু আন্দোলনের সঙ্গে ঢোকেন, হিন্দু ভাইয়ের অধিকার চাচ্ছে যেগুলো, হ্যাঁ সেগুলো যৌক্তিক, দিতে হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছু থাকতে হবে। এমন কিছু দেওয়া যাবে না যে এটা দেশের জন্য হানিকর। আছে কেউ হিন্দু বলতে পারবে যে হচ্ছে ভারতকে ভালোবাসে না? অবশ্যই বাসতেই পারে, এটা তার স্বাধীনতা, তার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু সে যদি চায় এই দেশটা ইন্ডিয়ার অংশ হয়ে যাক, তাহলে 47 কোথায় গেল, 71 কোথায় গেল, 56, 66, 69 কোথায় গেল? তো সে যদি ওইটাই চায়, সে কেন ইন্ডিয়ায় গেল না? সেদিক থেকে তো বলা যায়, অযৌক্তিক তো কথা না। আমাদের দেশ, সে এ দেশের স্বদেশী, সে বলবে আমাদের দেশ বাংলাদেশ, ইন্ডিয়া আমার ভালোবাসার দেশ, ইন্ডিয়া যায়, আমার দেশ আমার জায়গায়, আমার দেশের অবকাঠামো উন্নত হবে। সে নিজেও টেবিলে থাপড় দিয়ে বলবে আমি হিন্দু, আমি একজন বাঙালি হিন্দু, আমি বৌদ্ধ, আমি একজন বাঙালি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি একজন বাঙালি খ্রিস্টান, আমি মুসলিম, আমি একজন বাঙালি মুসলিম। আছে এদিকার এটা বলার সুযোগ ছিল? ওরে ভাই, কবে আপনি নাই হয়ে যেতেন এটা বললে? আপনাদের তো তালিকা সাজানোই থাকে, মামলা সাজানোই থাকে, শুধু দিয়ে দাও। তাদের ওই বিষয়গুলো মেনে নিতে হবে, তাদের ধর্মীয় সব। আর আমি আসলে জানি, আর সৌহার্দ্যপ্রীতি, হ্যাঁ কিছু দুর্বৃত্ত আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিতে আনতে হবে। তাদের শাস্তি এমন হোক যে 10 জন দেখবে। আইসিটি মন্ত্রণালয়ে এমন কিছু পরিবর্তন আনা দরকার, যারা এই ধরনের প্রোপাগান্ডা তাদের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করতেছে, এটা যাচাই বাছাই করে তাকে জাতির সামনে এসে প্রমাণ করতে হবে যে এটা সত্য। যদি না পারে, তার একটা নির্ধারিত অবশ্যই সাজা দরকার আছে। বাক স্বাধীনের মধ্যে এই না অন্য মিথ্যা এনে ঢুকিয়ে দিয়ে জাতির মধ্যে গণ্ডগোল তৈরি করে দেবে। পরিবর্তন আনা দরকার, এই পরিবর্তনগুলি আমাদের প্রয়োজন। যাই হোক, অনেক কথা আসে, অনেক বিষয় চলে আসে, সব মিলে একটা কথা বলা দরকার, আমরা বাঙালি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা জাতি, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে আমরা বাঙালি। ধর্ম আমাদের সবার, যার যার ধর্ম আমাদের তার সবার, তাদের কাছে আমাদের ধর্মীয় অবশ্য পালনীয় বিষয় আমাদের নিজে, তাদেরটা তাদের। এখানে তো কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে তো আমাদের কোনো বাড়াবাড়ি নেই। সব মিলে একটাই কথা, স্রষ্টার কাছে প্রার্থনা, দেশটার পরিবর্তন আসুক, অন্যায় নিপাত যাক, জুলুম, সুদ, ঘুষ, হ্যাঁ স্বজনপ্রীতি, এগুলো চলে যাক, যোগ্যরা জায়গা পাক, আমাদের বেকারদের কর্মসংস্থান হোক, অসংখ্য বেকার রয়ে গেছে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসুক, চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন আসুক। আর একটা বিষয়, আসলে আমরা দেখি যে সরকার পরিবর্তনের ফলে ইতিপূর্বের কাজগুলো থেমে যায়, যে কাজগুলো দেশের প্রকৃতপক্ষে প্রয়োজন উন্নয়নমূলক, এগুলো যেন কন্টিনিউয়াস থাকে, এটাও আমাদের চাওয়া, থামিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সব মিলে একটা কাঠামোগত পর্যায়ে চলে আসুক দেশে। গুজব ছেড়ে দেন, এই নোংরামি পোস্ট ছেড়ে দেন, চিন্তার পরিবর্তন আনেন, দেশকে ভালোবাসেন, দেশে এই বিষয়গুলো ফেসবুকে বা আপনার প্রোফাইলে বা যে কোনো জায়গাতে নিয়ে আসেন, যাতে জবাবদিহিতা থাকে, আমরা যেন কিছু বলতে পারি, অন্যায় যেন না হয়, যেটা ঘটবে সঙ্গে সঙ্গে যেন আমরা বলতে পারি, আমাদের যেন এই স্বাধীনতা থাকে, এই সুবিচার থাকে, বিচার বিভাগ যেন স্বাধীন হয়, শাসন বিভাগ যেন আলাদা হয়, পুলিশরা যেন তাদের অবশ্যই একটা চেইন অফ কমান্ডের মধ্যে থেকেও স্বাধীনভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এটাই আমাদের চাওয়া হবে, যে আমাদের স্বপ্নের বাংলাদেশ হোক। কেন আমরা দেশটাকে ভালোবাসি, সবাই ভালোবাসি। সবশেষে এটাই বলতে চাই যে মহান আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সমৃদ্ধ, সুখী, দাঙ্গা, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক অবস্থা থেকে বের করে এনে একটা শান্তিপ্রিয় দেশে রূপান্তর করুক। টাকা দিয়ে সুখ মাপবেন না, সম্প্রীতি দিয়ে সুখ মাপবেন। হ্যাঁ, নিজের দেশের পরিবেশের অবস্থা দিয়ে, হ্যাঁ এগুলো দিয়ে সুখ মাপবেন, উন্নয়ন দিয়ে সুখ মাপতে পারবে। বাক স্বাধীনতা, মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীনতা হরণ করা যাবে না। যাই হোক, অনেক কথার মধ্যে অনেক ভুল ত্রুটি চলে আসে, বিষয় এটাই দাঁড় হচ্ছে যে আমরা একটা জিনিস চাই, দেশটা একটা স্বপ্নের সুষ্ঠু, সুশৃঙ্খল, স্বচ্ছ কাচের মতো পরিষ্কার শাসন ব্যবস্থা দ্বারা চলবে। আয়নাঘর আমরা দেখতে চাই না, কিংবা হাওয়া ঘর, কোনোটাই আমরা দেখতে চাই না। আমাদের দেশে জবাবদিহিতা থাকতে হবে। আশা করি ছাত্র জনতার
এই চাওয়া, তাদের চিন্তাধারা দেশে প্রয়োগ হবে, দেশটা সুশীল হবে, দেশে আর অন্যায় হবে না, দেশের স্বজনপ্রীতি হবে না, দুর্নীতি অবশ্যই জিরোতে আমাদের আনতে হবে। আর এর জন্য অবশ্যই কিছু ব্যাকডেটেড চিন্তাধারার লোকজন